সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ে তোমাদের সাথে আমার বেশ কয়েকটি ক্লাস হয়েছে। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি জায়গা অ্যালগরিদম ও ফ্লো চার্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের সাথে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেটর প্রোগ্রাম বা প্রোগ্রাম তৈরির ধাপসমূহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যালগরিদম ও ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টি। সবাই একটু খেয়াল করো, এখানে দেখতেই পাচ্ছ এনকারেজ ওয়ান অ্যানাদার অ্যান্ড বিল্ড ইচ আদার আপ। অর্থাৎ জীবনের সাফল্য পেতে হলে শুধু আত্মকেন্দ্রিক হলে হবে না, অন্যের কথাও চিন্তা করতে হবে এগিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ নিজের পাশাপাশি অন্যের কথাও ভাবতে হবে। তুমি যদি সেভাবে চিন্তা করো যে তোমার ভালো রেজাল্ট হওয়ার পাশাপাশি তোমার বন্ধুরও ভালো রেজাল্ট হওয়া দরকার, অর্থাৎ যার সাথে তুমি সারাক্ষণ থাকো বা চলো, তাহলেই একসাথে ভালো করা সম্ভব। তাছাড়া সে খারাপ করলে তার প্রভাব তোমার উপরও পড়বে। যাই হোক, তোমরা পড়াশোনা করবে এই প্রত্যাশা থাকলো। আমরা এখানে কি তোমরা ছবি দেখে কিছু বুঝতে পারছো যে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আসলে এগুলো বিশেষ কোনো কাজের জন্য ব্যবহৃত কোনো ছবি। এখানে দেখো শুরু হচ্ছে, তারপরে দুইটা স্টেপ আছে, স্টেপ 1 স্টেপ 2 এবং প্রোগ্রাম শেষ হচ্ছে। এখানে খেয়াল করো, সে শুরু করছে, তারপরে কোনো একটা কাজ করলো, করার পর একটু এগোনোর পর সে আবার সিদ্ধান্তহীনতায় ভুগলো যে তার কাজটা ঠিক হয়েছে কিনা। না, যদি ঠিক না হয় সে আবার প্রসেসিং এর এখানে গেল, আবার সে চিন্তা করে আবার সামনে আসলো। এই প্রক্রিয়া এখানে কাজ করে। আর এই ফ্লো চার্টটা খেয়াল করো, প্রোগ্রাম শুরু হলো এখান থেকে, তারপরে প্রসেস করার পর সে সিদ্ধান্ত এখানে এসে চিন্তা করছে আমি এদিকে যাব না এদিকে যাব, কোনটাতে যাব। এই যে বিষয়টি, এগুলো হচ্ছে ফ্লো চার্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্লো চার্ট। তাহলে আজকে আমাদের পড়া হচ্ছে সুডোকোড, অ্যালগরিদম, ফ্লো চার্ট। আমরা প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেটি প্রোগ্রামিং এর মধ্যে থাকে না, প্রোগ্রামিং এর পূর্বেই করতে হয়, খাতা কলমে করতে হয়, সেই অংশ সুডোকোড, অ্যালগরিদম, ফ্লো চার্ট এগুলো শিখবো আজকে। অর্থাৎ আজকের ক্লাস শেষ হলে তোমরা সুডোকোড কি, অ্যালগরিদম কি, ফ্লো চার্ট কি, ফ্লো চার্টের প্রতীক কি, অ্যালগরিদম ও ফ্লো চার্টের পার্থক্য এগুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা প্রথমেই ব্যাখ্যা করব সুডোকোড কি। সুডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম। প্রোগ্রামিং এর সুডোকোড বলতে প্রকৃত প্রোগ্রামিং বোঝায় না। তোমরা জানো প্রকৃত প্রোগ্রামিং মানে হচ্ছে কোডিং, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হবে। তার আগের কোনো কিছুই ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হবে না, এগুলো খাতা কলমে করতে হবে। তো সুডোকোড হচ্ছে প্রোগ্রামিং এর পূর্বের একটি বিষয়। প্রোগ্রামিং এর ধরন বা কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশের সমাহারকে সুডোকোড বলে, যেটাকে বলা হয় ছদ্মকোড। আর এই কাজটি করা হয় প্রোগ্রামের ভুল ত্রুটি এড়ানোর জন্য। প্রোগ্রাম তৈরির পূর্বেই এই কাজটি করা হয়ে থাকে। এখানে যদি আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য একটা সুডোকোড লিখি, বিষয়টি এরকমের হবে যে প্রথমে আমি শুরু করব স্টার্ট, তারপরে আমার ইনপুট থাকবে। আমরা যদি তিনটা সংখ্যা নেই এ বি সি, তাহলে এ বি সি কে যোগ করে আমি মোটের মধ্যে রাখবো বা টোটালের মধ্যে রাখবো। তারপর এভারেজ
আমার একটা জায়গা থাকবে যেখানে আমি টোটালকে 3 দিয়ে ভাগ করব। পরে এভারেজটা দেখা, এটাকে আমরা বলছি সুডোকোড। সুডোকোড আর অ্যালগরিদম একদম একই রকম। এরপরে আমরা চলে যাব হচ্ছে অ্যালগরিদমে। এই ছবিটি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে আল খারিজমি। উনি হচ্ছে আরব গণিতবিদ আল খারিজমি, যার নাম অনুসারে অ্যালগরিদমের নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই যে অ্যালগরিদম, প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যালগরিদম, এটি যার নামে নামকরণ করা হয়েছে তিনি হচ্ছেন একজন আরব গণিতবিদ। কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসঙ্গত বা যুক্তিসম্মত ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি। তাহলে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি, যুক্তিসঙ্গত উপায়। কোন সমস্যাকে কম্পিউটারের প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে কলমে সমাধান করার জন্য অ্যালগরিদম ব্যবহার করা হতো। এটা তুমি মনে করতে পারো প্রোগ্রাম তৈরির পূর্বে বা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজে কোডিং করার পূর্বে তোমার একটি গাইডলাইন তৈরি করে রাখা, যেটি দিয়ে প্রোগ্রামে তুমি কোন দিকে যাবে, অর্থাৎ প্রতিটি পর্যায়ে আলাদা আলাদা ব্যাখ্যা থাকবে যেখানে তোমার কাজের সুবিধা হবে। অ্যালগরিদম তৈরির শর্ত বা নিয়ম। অ্যালগরিদমটি সহজ হবে, খুবই সহজ হতে হবে। প্রত্যেকটা ধাপ স্পষ্ট হতে হবে এবং ধাপের সংখ্যা যত কম হবে ততই ভালো। আর অ্যালগরিদম তৈরি করার সময় চিন্তা করতে হবে সেটি যেন খুব উপযোগী হয়। অ্যালগরিদমের সুবিধা উদ্দেশ্য বোঝা যাবে যে তুমি কি ধরনের প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছ। প্রোগ্রামে সহজ ভুল থাকলে সেটি সহজে বোঝা যাবে। প্রবাহ দিক নির্ণয় বোঝা যাবে, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে যে পর্যায়গুলো থাকে একটির পর একটি, সেই প্রবাহের দিকটা তুমি বুঝতে পারবে। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যাবে, পরিবর্তন ও পরিবর্তনের সহায়তা করে। অর্থাৎ অ্যালগরিদম দেখলে প্রোগ্রামের কাজের মাঝেই তুমি সুবিধা পাবে। এরপরে আমরা দেখব ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোন একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বোঝা সহজ হয় বলে এটি প্রোগ্রামার ও ব্যবহারকারীর মাঝে সংযোগ রক্ষার জন্য ব্যবহৃত হয়ে থাকে। খেয়াল করো, ফ্লোচার্টের সুবিধা আমরা বলছি। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রামের নির্ণয় করা যায়, রচনা সহায়তা করে, প্রোগ্রামে পরিবর্তনে সহায়তা করে, প্রোগ্রামের জটিল প্রোগ্রাম সংক্ষেপে লেখা যায়। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমরা অ্যালগরিদম বলছি ধাপে ধাপে যুক্তিসঙ্গত উপায়ে খাতা কলমে প্রোগ্রামের পূর্বেই যেটা করতে হবে, যেটা সুবিধাও এরকমের যে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, ভুল নির্ণয় করা যায়, প্রোগ্রাম রচনাকে সহায়তা করে। দেখো, ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের বৈশিষ্ট্য একই রকম। এখানে পার্থক্য হচ্ছে ফ্লোচার্ট বলতে কিছু চিত্র বা প্রবাহ চিত্র দেখাবে, আর অ্যালগরিদম হচ্ছে তুমি ধাপে ধাপে লিখবা, সেটি। পার্থক্য এখানেই যে ফ্লোচার্টের মধ্যে চিত্র থাকবে, চিত্র ভিত্তিক পর্যায় ব্যাখ্যা, বিভিন্ন পর্যায়ের ব্যাখ্যা হবে চিত্রের মাধ্যমে, আর অ্যালগরিদমে বিভিন্ন পর্যায়ের ব্যাখ্যা হবে চিত্র ছাড়া। এই হচ্ছে পার্থক্য। ফ্লোচার্ট তৈরির আবার কিছু নিয়ম আছে, অর্থাৎ ফ্লোচার্ট তৈরি করার জন্য প্রচলিত প্রতীক, তুমি ইচ্ছে মতো প্রতীক ব্যবহার করলেই হবে না। তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে বা বাম থেকে ডানে যেভাবে হোক দিক নির্দেশনের জন্য তীর চিহ্ন ব্যবহৃত হয়। সবসময় সংযোগ চিহ্ন যত কম হয় ততই ভালো, অর্থাৎ সংযোগ চিহ্ন প্রয়োজন হয় মাঝে মধ্যে, সেটি যত কম হবে ততই সুবিধা হবে, অর্থাৎ কেউ দেখলেই বুঝতে পারবে। ফ্লোচার্ট সহজে বোধগম্য হওয়া উচিত। ফ্লোচার্ট নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষায় লেখা উচিত নয়। ফ্লোচার্ট অবশ্যই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিয়ে তৈরি করা হবে না। এটি স্বাভাবিক কাজের অংশ হিসেবে খাতা কলমে তুমি লিখবে, জাস্ট যে তুমি প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোডিং গুলো করতে চাও সেটির একটি গাইডলাইন, যে কোন পর্যায়ে কোনটার পরে থাকবে, কোনটা আগে থাকবে, এটি নির্ধারণ করার জন্য। আর সেই কাজটি যখন চিত্রের মাধ্যমে হবে সেটিকে আমরা বলছি ফ্লোচার্ট।
চিহ্নগুলো ছোট বড় হলে ক্ষতি নেই, কিন্তু চিহ্নের যে আকৃতি, সে আকৃতিটি ঠিক থাকতে হবে, অর্থাৎ আকৃতি পরিবর্তন করলে হবে না। প্রয়োজনে চিহ্নের সাথে মন্তব্য দিতে হয়, অর্থাৎ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে চিহ্নের সাথে মন্তব্য দেওয়া যেতে পারে। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক সমূহ, আমরা এবার প্রতীকগুলো দেখবো। দেখতেই পাচ্ছ এটি কি বলতো? হ্যাঁ, আমি জানি এটি হচ্ছে ওভাল, অর্থাৎ আমরা এখানে ডিম্বাকার দেখতে পাচ্ছি। এটি একটি ডিম্বক আকৃতির প্রতীক, অর্থাৎ এটি প্রোগ্রামের আরম্ভ এবং শেষ নির্দেশ করে থাকবে। এটি প্রোগ্রামে একাধিকবার ব্যবহৃত হতে পারে, অর্থাৎ এটি কে আমরা বলছি উপবৃত্ত, এটি কে আমরা বলছি ডিম্বাকার, এটিকে আমরা বলছি একাধিকবার ব্যবহৃত হবে, অর্থাৎ শুরুতে এবং শেষে ব্যবহৃত হবে, অর্থাৎ প্রোগ্রামের শুরু এবং শেষে এটি থাকবে, তার মানে একের থেকে বেশিবার ব্যবহৃত হবে এবং এটি গুরুত্বপূর্ণ। এটিকে তুমি আকারে ছোট বড় করতে পারো, কিন্তু এর যে আকৃতি সেটি চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এটি অবশ্যই উপবৃত্তাকার হতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সামান্তরিক, অর্থাৎ সামান্তরিক হচ্ছে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহৃত হবে, অর্থাৎ প্রোগ্রামের যে ইনপুটের অংশ থাকবে, আউটপুটের অংশ থাকবে, তার জন্য একই চিত্র, সেটি হচ্ছে সামান্তরিক। সামান্তরিক তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সামান্তরিকের বিষয়টা দেখতে পাচ্ছ যে এখানে সে কিছুটা হলেও বাঁকা আছে, যেটি আমরা আয়তক্ষেত্রের সাথে পার্থক্য দেখতে পাই। দেখো এখানে যে চিত্রটি এখন দেখতে পাচ্ছ এটি হচ্ছে আয়ত। আয়ত আর সামান্তরিকের মধ্যে একটি পার্থক্য রয়েছে। সামান্তরিকের ক্ষেত্রে তোমরা দেখছো যে এখানে অ্যাঙ্গেল ছিল, অর্থাৎ বাঁকা ছিল, আর আয়তটি সমান, হয়তো বক্সের মতো। তোমরা দেখে বুঝতে পারছো যে আয়ত দেখতে আসলে কেমন। আয়তকার আকৃতির এই প্রতীক প্রক্রিয়াকরণ কাজ করবে। আমরা কোন একটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে আসলে প্রোগ্রামের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে তিনটা ধাপ রয়েছে, একটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। তো প্রোগ্রামের ক্ষেত্রে যেরকম, ঠিক আমরা কম্পিউটার সকল কাজের ক্ষেত্রে একই রকমের, যে কম্পিউটারের কোনো কিছু ইনপুট হয়, প্রসেস হয়, আর তুমি আউটপুট পাও। তো ঠিক একইভাবে এখানে ফ্লো চার্টের মধ্যে আমরা শুরুতে যেটি দেখিয়েছি যে শুরু থাকবে, ইনপুট আউটপুট থাকবে, অর্থাৎ সামান্তরিকের মাধ্যমে ইনপুট আউটপুট হবে এবং আয়তের মাধ্যমে প্রসেস হবে। এরপরে রম্বস, যেটিকে আমরা বলছি খুব গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত প্রতীক। এই প্রতীকটা যেখানে থাকবে তোমরা বুঝতে পারছো সেটি হবে সিদ্ধান্ত আকারে। আশা করি তোমাদের মনে থাকবে যে তাহলে শুরু থাকবে, ইনপুট আউটপুট থাকবে আয়ত সামান্তরিক আকারে, প্রক্রিয়াকরণ হবে আয়ত আকারে এবং সিদ্ধান্ত থাকবে রম্বস আকারে। ফ্লো চার্টে ব্যবহৃত প্রতীক সমূহ, এই যে বৃত্ত দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংযোগ, অর্থাৎ সংযোগ প্রতীক। সংযোগ যত কম হবে ততই ভালো। অ্যারে দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন দিকে প্রবাহের দিক নির্দেশ করে, প্রবাহের দিক নির্দেশ করার জন্য এই প্রতীকের ব্যবহৃত হয়ে থাকে। এটা ফ্লো চার্টের গুরুত্বপূর্ণ একটি অংশ। ফ্লো চার্ট আসলে কয় রকমের হয় সেটি আমরা একটু এখন দ্রুত দেখে নিব যে ফ্লো চার্টের গঠনগুলো কেমন হবে। সরল অনুক্রম, অর্থাৎ পর্যায়ক্রমে থাকবে। খেয়াল করো এখানে আমরা দেখাচ্ছি যে সরল অনুক্রম যেটা, এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, অর্থাৎ পর্যায়ক্রমে একটার পর একটা ধাপ থাকবে, সেটিকে আমরা বলছি সরল অনুক্রম। একটি সরল অনুক্রম স্ট্রাকচার, এই স্ট্রাকচার সকল নির্দেশনাগুলো নির্বাহের অনুক্রমে সাজানো থাকে। তারপরে হচ্ছে নির্বাচন, অর্থাৎ যে সকল ক্ষেত্রে সিদ্ধান্তের প্রয়োজন হয় তুলনা করে কার্যনির্বাহকতা সেক্ষেত্রে থাকবে এরকমের কাজ। অর্থাৎ এখানে দেখো প্রতিটি ধাপ আলাদা আছে, এখানে প্রথম ধাপটির পরে মাঝে নেই, এবার আবার পরে আরেকটি ধাপ আছে। যে প্রক্রিয়া এটাকে আমরা বলছি নির্বাচন, অর্থাৎ সে প্রথম ধাপ থেকে মাঝের ধাপগুলো থাকবে না, প্রথম ধাপ থেকে সে পরের ধাপগুলোতে চলে যাবে। এরপরে ফ্লো চার্টের মৌলিক গঠনের মধ্যে হচ্ছে লুপ বা চক্র। এটি খুবই গুরুত্বপূর্ণ। রিপিটেশন বা লুপ যেটা, অর্থাৎ একই কাজ বারবার হতে থাকবে,
অর্থাৎ প্রক্রিয়াটা এখান থেকে বক্সে যাবে, কাজ হবে, প্রক্রিয়াটা শেষ হবে। তোমরা জানো যে এটা হচ্ছে আয়ত, আয়তের মধ্যে কাজ হতে থাকবে, সে বাইরে আসবে, আবার আয়ততে যাবে, বাইরে আসবে, আবার আয়ততে যাবে, একই কাজ বারবার হতে থাকবে। এটাকে বলা হচ্ছে লুপ বা চক্র। এরপরে হচ্ছে জাম্প। খেয়াল করো, আমাদের একটি ছিল নির্বাচন, এখন আমরা বলছি জাম্প। তাহলে এখানে হচ্ছে শর্ত, কন্ডিশন থাকবে। আর নির্বাচন যেটা, সেখানে কিন্তু কন্ডিশন ছিল না। যখন কন্ডিশনের ব্যাপার থাকবে যে আমি এই শর্তে প্রথম ধাপ থেকে একবারে 4 নম্বর ধাপে যেতে পারবো, বা এই শর্তে প্রথম ধাপ থেকে আমি 6ষ্ঠ ধাপে যেতে পারবো, এই প্রক্রিয়াকে আমরা বলছি জাম্প। অর্থাৎ প্রোগ্রামের সরল অনুক্রম ভঙ্গ করে প্রোগ্রামের মধ্যে এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে উপরে নিচে যে যাওয়ার প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি জাম্প। সরল অনুক্রম অ্যালগরিদম ও ফ্লোচার্টের উদাহরণ। এখানে আমরা একটা উদাহরণ দেখব, যেটি আমি তোমাদেরকে দেখিয়েছি, খেয়াল করো। অ্যালগরিদম আমরা বলছিলাম যেটি ধাপে ধাপে শেষ হবে এবং যার মধ্যে ইনপুট থাকবে, প্রসেস হবে, আউটপুট থাকবে। এখানে খেয়াল করো, ইনপুট আছে। ইনপুট হচ্ছে দুইটি সংখ্যা a এবং b এর মান গ্রহণ করি। তৃতীয় ধাপে এসে বলছি দুইটি সংখ্যা a এবং b যোগ করে যোগফল c এর মধ্যে রাখি। এই a b c এগুলোকে যদি তুমি একটি ভেরিয়েবল বা চলক হিসেবে মনে করো, তাহলে মনে করো প্রথম a এবং b এই দুইটি ভেরিয়েবল একসাথে যোগ হয়ে c হয়েছে, এবং পরবর্তীতে তুমি c যে ভেরিয়েবল বা চলক, সেটির যে মান, সেই মানটি ছাপায় দিতে হবে, অর্থাৎ প্রিন্ট করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে ইনপুট, প্রসেস, এটি হচ্ছে আউটপুট। আর স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রোগ্রাম শুরু এবং শেষের একটি ধাপ থাকবে। এটি আমরা একটি অ্যালগরিদম দেখলাম। এখন যদি এটির একটি ফ্লো চার্ট দেখি, খেয়াল করো, তাহলে শুরুর জন্য তোমাদের মনে আছে কিনা চিত্রটা কেমন ছিল? ডিম দেখিয়েছিলাম আমি তোমাদেরকে, বা ডিম্বাকার আকৃতির উপবৃত্ত দেখিয়েছিলাম। এরপরে আমরা বলছিলাম ইনপুট নিতে হবে। দেখো, এটি হচ্ছে সামান্তরিক, দেখতেই পাচ্ছ যে এটি সামান্তরিক। এটি হচ্ছে শুরু, ইনপুট এবং আউটপুটের মধ্যে থাকবে, আর আমরা আয়ত পেলাম প্রসেসের জন্য, এবং একইভাবে প্রোগ্রামটি আমরা শেষ করে দিলাম। তাহলে ফ্লো চার্ট এবং অ্যালগরিদম এর মধ্যে পার্থক্য হচ্ছে ফ্লো চার্ট হবে চিত্রের মাধ্যমে, অ্যালগরিদম হবে চিত্র ছাড়া। দুটি বিষয়ের মিল হচ্ছে প্রোগ্রাম শুরুর আগেই দুইটি কাজই করা লাগবে, একটি চিত্রের মাধ্যমে, একটি চিত্র ছাড়া, কিন্তু প্রত্যেকটি ধাপে ধাপে হবে। অ্যালগরিদমও যেমন ধাপে ধাপে থাকবে বা পর্যায়ে থাকবে, ফ্লো চার্টেরও ঠিক তেমনি ধাপ বা পর্যায়ে থাকবে। পার্থক্য শুধু চিত্রগুলো, এবং এই চিত্রগুলো তুমি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবা না, অর্থাৎ চিত্রের যে আকৃতি সেটি চেঞ্জ করার কোনো সুযোগ নেই। নির্বাচন বা সিদ্ধান্তমূলক অ্যালগরিদম ও ফ্লো চার্টের একটি উদাহরণ। আমরা আরেকটি উদাহরণ দেখব। আমরা তো সরল একটি দেখিয়েছি, আমি তোমাদেরকে যে স্ট্রাকচার গুলো দেখাচ্ছিলাম সেখানে প্রথমটি ছিল সরল। এখানে আমরা দেখব দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। খেয়াল করো, তাহলে তৃতীয় ধাপে হচ্ছে প্রসেস হবে। আমরা প্রথমে দুইটি সংখ্যা নিলাম, a এবং b, ইনপুট আকারে গ্রহণ করলাম, এবং প্রসেস হচ্ছে, যেহেতু আমরা বলছি যে আমরা অ্যালগরিদম ও ফ্লো চার্ট করব, সংখ্যা দুইটির মধ্যে কোনটি বড়, তাহলে এখন আমাকে পর্যায়ের ক্ষেত্রে, অর্থাৎ আমাকে তৃতীয় ধাপে এসে জিজ্ঞেস করতে হবে a কি b এর চেয়ে বড়? উত্তর দুইটাই হতে পারে, হয় বড় আর না বড় নয়। তাহলে যদি উত্তর হ্যাঁ b এর চেয়ে বড় হয়, অর্থাৎ a যদি বড় হয়, তাহলে ফলাফলটা ছাপাই দিতে হবে। আর যদি না হয়, a b এর চেয়ে বড় নয়, তাহলে কে? হ্যাঁ, b বড়, তাহলে সেটাও ছাপাই দিতে হবে। তাহলে প্রোগ্রাম শেষ করতে হবে। অর্থাৎ দ্বিতীয় ধাপে ইনপুট নিবে, তৃতীয় ধাপে এসে প্রসেস হবে, চতুর্থ ধাপে শেষ হয়ে যাবে। খেয়াল করো এখানে, তাহলে আমরা ইনপুট নিলাম এবং b এর মান গ্রহণ করি। এখানে রম্বস বা সিদ্ধান্তের ব্যাপার, a কি b এর চেয়ে বড়? হ্যাঁ বড়, তাহলে এর মান ছাপাই দেই। না বড় নয়, না বড় না, তাহলে b বড়, b এর মানটা ছাপাই দেই। অর্থাৎ যখন যেটা ছাপানো লাগবে তখন সেটা ছাপাই দিতে হবে, প্রোগ্রাম শেষ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, এই দুটি অংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো।
যে কোন প্রক্রিয়াতে হবে, কিভাবে হবে। এরপরে আমরা ঠিক একই ভাবে যে কাজটি করব, যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা দেখব। তাহলে আমরা বামে অ্যালগরিদমটা একটু খেয়াল করি সবাই, ফ্লোচার্টের চিত্রটা এখানে দেওয়াই আছে। প্রোগ্রাম শুরু করি, দেখো এখানেও প্রোগ্রাম শুরু করলাম। ফ্লোচার্টে তিনটি সংখ্যায় এ, বি এবং সি এর মান গ্রহণ করি। এখানে দেখতে পাচ্ছ ঠিক একই ভাবে আমরা এ, বি এবং সি এর মান নিলাম। এর পরের অংশটা খেয়াল করো, আমাকে সিদ্ধান্তে আসতে হবে, যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়। তাহলে অ্যালগরিদমের পরের ধাপটি কি হবে? প্রথমে আমাকে যেতে হবে এ কি বি এর চেয়ে বড়। দেখো এখানে প্রশ্ন করতে হবে এ কি বি এর চেয়ে বড়, উত্তরটা হবে হ্যাঁ। এত সময় কিন্তু এখানে হ্যাঁ অপশন ছিল না। যদি উত্তরটা হয় হ্যাঁ, খেয়াল করো উত্তরটা যদি হয় হ্যাঁ, তাহলে ঠিক একই ভাবে তাকে পরের অপশনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এ তো বি এর চেয়ে বড় হয়ে গেল, তাহলে এবার এ কে সি এর সাপেক্ষে তুলনা করতে হবে। অর্থাৎ এই এ কে একবার বি এর সাথে তুলনা করতে হবে, পরের বার সি এর সাথে তুলনা করতে হবে। সে যদি বি এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয়, তাহলে এ বড় হয়ে যাবে। খেয়াল করো, এ বি এর চেয়ে বড়, হ্যাঁ এ সি এর চেয়েও বড়, তাহলে এ বড় হবে। খেয়াল করো, আমি এই এ কে বি এর সাপেক্ষে তুলনা করলাম, এ কি বি এর চেয়ে বড়? ইয়েস, বড়। তাহলে এ কি সি এর চেয়েও বড়? হ্যাঁ বড়, তাহলে এ বড়। তার মানে আমরা তখন এ বড় ফলাফলটা ছাপাই। খেয়াল করো, এখানে ঠিক সেই কথাটাই বলা আছে, এ সি এর চেয়ে বড়, হ্যাঁ, তাহলে ফলাফল ছাপাতে হবে প্রথম সংখ্যাটি বড়। আচ্ছা, সেটির উত্তরটি হচ্ছে বড় নয়। এরপরে ধাপ 7 এ যাও। ধাপ 7 মানে হচ্ছে ফলাফল ছাপাও। কিন্তু উত্তরটি আসলো যে এ বি এর চেয়ে বড়, বাট এ সি এর চেয়ে বড়, হ্যাঁ না, এবার আমরা বললাম এ সি এর চেয়ে বড় নয়। খেয়াল করো, এ সি এর চেয়ে বড় নয়, তার মানে এ বি এর চেয়ে বড়, এটা ঠিক আছে, কিন্তু এ সি এর চেয়ে বড় নয়। তার মানে হচ্ছে সি এর থেকে বড় এবং সি বি এর চেয়ে বড়, অর্থাৎ সি সংখ্যাটি তখন বড় হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একই ভাবে এবার আমরা পরের অংশটা দেখব, যে বি এর সাপেক্ষে তুলনা করব, যে বি কি সি এর থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে ফলাফল ছাপাতে হবে, দ্বিতীয় সংখ্যাটা বড় হয়ে যাবে। আর যদি বড় না হয়, ঠিক একই ভাবে সি বড় হয়ে যাবে। এখানে না আসলে তখন সি বড় হয়ে যাবে। এই হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ তিনটি সংখ্যার অ্যালগরিদম ও ফ্লো চার্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষাতে সবসময় আসে। তোমরা যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী, এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে এটি দেখবে আশা করি, এবং কোন প্রক্রিয়া হলো প্রয়োজনে পজ করে টেনে টেনে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা একটি লুপের এটা দেখব। খেয়াল করো, অ্যালগরিদম এবং ফ্লো চার্টটি দেখব লুপের ক্ষেত্রে। লুপ মানে হচ্ছে চক্র, একই কাজ যেটি বারবার করে সেটিকে আমরা বলছি লুপ। তাহলে এখানে দেখো প্রোগ্রাম শুরু করি, ইনপুট n এর মান গ্রহণ করি, ফলাফল রাখার জন্য সাম এর মান 0 হিসাবে 1 i চলকের মাধ্যমে বৃদ্ধি করি। যদি i n এর চেয়ে বড় বা সমান হয়, খেয়াল করো, সেক্ষেত্রে হ্যাঁ হলে একটা ধাপে যাবে, না হলে আরেকটা ধাপে যাবে। একই কাজ বারবার করার যে প্রক্রিয়া, সেই কাজটি সম্পূর্ণ হবে। অর্থাৎ সে 1 করে বাড়াতে থাকবে এবং যোগ করতে থাকবে, এই হচ্ছে প্রক্রিয়া। তাহলে প্রোগ্রাম শুরু করি, ইনপুট হিসাবে n এর n মানে হচ্ছে যে কোনো একটি মান, যে কোনো একটি সংখ্যা তুমি নিতে পারো। অর্থাৎ সেটি 1 থেকে শুরু করতে পারো, 5 থেকে শুরু করতে পারো, 10 থেকে, তোমার ইচ্ছে মতো। তো যোগফল রাখার জন্য খেয়াল করো, বলছে যে আমার ভেরিয়েবল নিতে হবে দুইটা। একটা হচ্ছে আমি 0 থেকে শুরু করলাম, তাহলে আমার প্রথম যোগফল 0, এবং আমি প্রত্যেকবার i এর মান নিব, i এর মান 1 করে নিব, প্রত্যেকবার 1 করে নিব। বিষয়টা হলো যে এরকমের, যে তুমি 0 হাতে বাসা থেকে বের হলে দিন শেষে তোমার কত ইনকাম হলো, সেটাকে যদি তুমি যোগ করো, যে প্রতি ঘন্টার জন্য তুমি কতটুকু আর্ন করছো, সেটাকে প্রতি ঘন্টায় যদি যোগ হতে থাকে, এবং সর্বশেষ দেখা যাবে তোমার কাজ শেষে তুমি কতটা আর্ন করছো, একসাথে ফলাফলটা পাচ্ছ। এই লুপ হচ্ছে সেই প্রক্রিয়া, যে 1 ঘন্টা পর পর তোমার জার্নি
সেটাকে যদি যোগ করা হয় তাহলে সর্বশেষ ফলাফল নিয়ে তুমি পারিশ্রমিক নিয়ে বা তোমার প্রাপ্য নিয়ে দিন শেষে বাসায় ফিরলাম, সেটা হচ্ছে এরকম। এবারে আমাদের হচ্ছে প্রশ্নের ব্যাপার আসবে। আমরা একটি সংযোগ রেখেছি, কারণ সংযোগে এসে আবার বারবার ফিরে আসতে হবে 1 ঘন্টা পর পর। তাহলে আমাদেরকে এখানে জিজ্ঞেস করতে হবে যে, খেয়াল করো, তা আমরা প্রথমে 0 দিয়ে শুরু করেছি যোগফলে এবং আই নিয়েছি 1, আই নিয়েছি 1। তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে সেটি হচ্ছে আই কি যে প্রত্যাশিত, আমার যদি এনটাকে এখানে প্রত্যাশিত ধরি যে আমি দিনে 1000 টাকা ইনকাম করছি, 1 ঘন্টায় তাহলে কত টাকা করছি, ধরে নাও আমার প্রথম ঘন্টার ইনকাম হচ্ছে আই এর ভ্যালু যেটা সেটি, এখানে আমরা 1 দিছি, তুমি মনে করতে নেই পারো 100, যে কোনো কিছু তুমি দিতে পারো। তাহলে এবং এন এর মান যদি আমি ধরি 1000 টাকা, তাহলে আই এন এর সাথে যদি সাপেক্ষে তুলনা করি যে আই কি এন এর চেয়ে বড়, যদি বড় হয় তাহলে তো অর্থাৎ আই কি আমার 1000 টাকা হয়ে গেছে কিনা, আমার পার ঘন্টা যা আসতেছে সেটি কি 1000 টাকা হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে চলে আসবো, কাজ শেষ। তারপরে দেখা যায় না, সেটি হচ্ছে না, মানে মূলত এইখানেই লুপের কাজ, সেটি এখনো হয়নি। কারণ হচ্ছে আমার 0 দিয়ে শুরু করেছি, আমার প্রত্যাশা হচ্ছে 1000 টাকা, এবং আমার 0-এর পরে 1 ঘন্টা পর 100 টাকা আমার হাতে আসলো। 100 টাকা তো 1000 টাকার সমান হয়নি। প্রশ্ন করার পরে সে 100 টাকা 0-এর সাথে যোগ করে আমার কাছে দেখালো যে 0 আর 100 সমান 100 টাকা, আমার এখন 1000 টাকা হয়নি। তাহলে আমি আবার ফিরে যাব, অর্থাৎ আমি আরো 1 ঘন্টা কাজ করব। কাজ করার পরে এবার আমি আবার যে পারিশ্রমিক পাবো, খেয়াল করো, এবার আবার 100 টাকা পাবো, অর্থাৎ 100 ছিল, তার সাথে আবার 100 যোগ করলো। যোগ করার পর যেটি হবে সেটি বেড়ে আমার কাছে এখন 200 টাকা হবে, আয়ের মান তখন 200 হয়ে যাবে, যে আমার সব মিলে 200 টাকা যোগ হয়েছে। এবারে এইভাবে আসতে থাকবে, এভাবে যখন 1000 পর্যন্ত আসবে তখনই কাজটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এই যে একটি কাজ বারবার একটি নির্দিষ্ট সময় বা শর্ত সাপেক্ষে যে চলছে, সেটিকে আমরা বলছি ফ্লো চার্টের মাধ্যমে দেখালে এরকমের, অ্যালগরিদমের মাধ্যমে দেখালে এরকমের। এখানে আরেকটা লাইন দেখতে পাচ্ছ, খেয়াল করে, এটি খেয়াল করো যে প্রথমে তাহলে 0 প্লাস 1, দ্বিতীয়বার হবে 1 প্লাস 1, তৃতীয়বার হবে 2 প্লাস 1, তারপরের বার হবে 3 প্লাস 1, এভাবে বাড়তেই থাকবে। অর্থাৎ এই কন্ডিশনটা ঠিক এভাবে কাজ করবে, একদম প্রত্যাশিত জায়গায় না যাওয়া পর্যন্ত। ঠিক এখানে আমরা প্রোগ্রামিং এ যখন লিখবো তখন গো টু স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, অর্থাৎ এই জায়গা থেকে তুমি এই জায়গায় যাও, আবার আসো, আবার যোগ করো, আবার আসো, আবার যাও, আবার এখানে যাও, এই হচ্ছে প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক প্রোগ্রাম যদি আমরা লিখি তাহলে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে যে কোডটি আছে দেখতে পাচ্ছ এরকমের হবে। এটি যদিও আমি তোমাদের সাথে এখনো আলোচনা করিনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গঠনটা, আমি জাস্ট শুধু দেখাচ্ছি। দেখো এখানে বাড়তেছে এবং গো টু এবি, এই যে এবি ভেরিয়েবল এখানে ঘোষণা করা আছে, সেখানে আবার যাচ্ছে এরকমের শর্ত দিয়ে, আবার আসতেছে, আবার যাচ্ছে, আবার আসতেছে, কোন পর্যন্ত, যত না আমি একটি নির্দিষ্ট এন্ড পর্যন্ত পাচ্ছি ঠিক ততটা সময়ে এটি কাজ করবে। আর এই যে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক কাজ করা, এটিকে বলছে লুপ। এখানে একটি তোমাদের জন্য উদাহরণ আছে, খেয়াল করো। বলা হচ্ছে আমরা একটি ভেরিয়েবল নেব আই, এবং আই এর মানে করে আসবে, এবং এই কাজটা সে করতে থাকবে। কত সময় করতে থাকবে খেয়াল করো, আই প্লাস 1 1 মানে এক করে বাড়তেই থাকবে, ওয়াইল কত সময়, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ 5 পর্যন্ত। আমরা এখানে 5 দিয়েছি, 5 পর্যন্ত। এই যে চিহ্নটা এখানে আছে, এই চিহ্নটি দ্বারা আসলে কি বোঝায়? আমি যদি প্রশ্ন করি এটি কি শুরু, শেষ, সিদ্ধান্ত না প্রসেস? তারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, অবশ্যই উত্তরটি তুমি দিতে পারবে হ্যাঁ, এটি হচ্ছে সিদ্ধান্ত গতি। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি অ্যালগরিদম কি, ফ্লো চার্ট কি, প্রোগ্রাম ডিজাইনে ফ্লো চার্টের ভূমিকা আলোচনা করো, প্রোগ্রাম তৈরির ধাপগুলো যে আগের বিষয়ে আমরা আলোচনা করছিলাম সেখান থেকে যদি অ্যালগরিদমের ব্যাখ্যা কি, অর্থাৎ প্রোগ্রামের ধাপে অ্যালগরিদমের ব্যাখ্যাটা কি, প্রয়োজনটা কি, অবশ্যই সেটির উত্তর তুমি দিতে পারবে, এটি আমি বিশ্বাস করি। এরপরে বাড়ির কাজ একটি দেব তোমাদেরকে, সেটি হচ্ছে অ্যালগরিদম ও ফ্লো চার্টের মধ্যে পার্থক্য। সুন্দর করে পার্থক্যটি বোঝার চেষ্টা করবে এবং খাতায় লিখবে।
ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ।